আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 74 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটা কার লেখা? তো অ্যাজ ইউ লাইক ইট এই বইটা কার লেখা? তোমরা এগুলোর অ্যান্সার লাইভ কমেন্টও দিতে পারো, তাহলে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে, একদম মনে থাকবে। তো অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে মনে রাখবে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, অপশান সি। নেক্সট প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? এটা তো কম বেশি সবাই পারবে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, মেছো বিড়াল। তো মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক। নেক্সট প্রশ্ন, পল্লী সমাজ এর রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো পল্লী সমাজের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? এটাও তোমরা কম বেশি সবাই পারবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঘুম। তো দার্জিলিংয়ে ঘুম স্টেশন হচ্ছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। তো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর নাম ঘুম রেলওয়ে স্টেশন এবং এটি 2258 মিটার উচ্চতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, উচ্চ জন্মহার কোন বিষয়টির উপরে নির্ভর করে? মহিলা সাক্ষরতার নিম্ন হার, মহিলা সাক্ষরতার উচ্চ হার, পুরুষ সাক্ষরতার উচ্চ হার, নাকি বি এবং সি উভয়? তো উচ্চ জন্মহার নির্ভর করে হচ্ছে মহিলার সাক্ষরতার নিম্ন হারের জন্য, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে টিস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে, অপশান এ। তো ভারতের প্রথম বৃহৎ লৌহ ইস্পাত প্রকল্প হচ্ছে টিস্কো, যেটি জামশেদপুরে অবস্থিত। আর দ্বিতীয় বৃহৎ লৌহ ইস্পাত প্রকল্প হচ্ছে আইআইএসসিও, যেটা 1919 সালে বার্নপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কোথায় রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি চতুর্থ স্থান? তো মনে রাখবে কার্পাস উৎপাদনে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে, অপশন বি। তো গুজরাট ভারতের বৃহত্তম কার্পাস উৎপাদনকারী রাজ্য। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার হচ্ছে 35 বছর হওয়া দরকার, অপশান সি। এরপরে দেখো ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। পরের প্রশ্ন, কোন সংবিধানের সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বারবার পরীক্ষায় আসে, সব পরীক্ষায় বারবার অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো মনে রাখবে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনীকে, যেটা 1976 সালে হয়েছিল। তো 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো 42তম সংশোধনীটি আইনটিকে সংবিধান আইন 1976 বলা হয়। এই আইনটি ভারতীয় সংবিধানে বিপুল সংখ্যক সংশোধনী আনার কারণে এটি মিনি সংবিধান নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাতে অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? তো অর্থ বিলের সংজ্ঞা কোন ধারাতে রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, 110 নম্বর ধারাতে হচ্ছে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে।
অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপন করা যায়, রাজ্যসভায় উপস্থাপন করা যায় না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে বারবার পরীক্ষায় যে অর্থ বিল কোথায় পেশ করতে হয়। তো অ্যান্সার হয়ে যাবে অর্থ বিল হচ্ছে কেবলমাত্র লোকসভায় উপস্থাপন করা যায়, রাজ্যসভায় সেটা উপস্থাপন করা যায় না। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে দিল্লিতে অবস্থিত, অপশন বি। পরের প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি, গোদাবরী, কাবেরী নাকি তাপ্তি? তো মনে রাখবে নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। আর এর সাথে সাথে তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই মুসি নদীর তীরে কোন শহরটি, কোন বিখ্যাত শহরটি অবস্থিত, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, খুব ইম্পর্টেন্ট। গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড়ের ত্রম্বক শৃঙ্গ থেকে এই গোদাবরী নদী উৎপন্ন হয়েছে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, ডপলার ক্রিয়ার কারণ কি? তো মনে রাখবে ডপলার ক্রিয়ার কারণ হচ্ছে উৎস এবং স্রোতের মধ্যে আপেক্ষিক গতিবেগের কারণে ডপলার ক্রিয়া বা ডপলার এফেক্ট হয়। তো উৎস ও পর্যবেক্ষকের মধ্যেকার আপেক্ষিক গতির কারণে কোনো তরঙ্গ সংকেতের কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকে ডপলার ক্রিয়া বলে। নেক্সট প্রশ্ন, লোভনীয় খাদ্য দর্শনে লালা ক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে কোনটি? সুষুম্না শীর্ষক, সুষুম্না কাণ্ড, গুরু মস্তিষ্ক নাকি লঘু মস্তিষ্ক? এখানে একটু ভুল রয়েছে, একটু কারেক্ট করে নিবে, সুষুম্না কাণ্ড হবে। তো মনে রাখবে লোভনীয় খাদ্য দর্শনে যে লালাক্ষরণ হয় এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষুম্না কাণ্ড, অপশন বি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন জেলা প্রথম সংবিধান স্বাক্ষর জেলায় পরিণত হয়েছে? তো ভারতের কোল্লাম জেলা হচ্ছে প্রথম সংবিধান স্বাক্ষর জেলা হিসেবে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন, PN ঠাকুর ছদ্মনাম কার ছিল? এটা বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো PN ঠাকুর ছদ্মনাম ছিল হচ্ছে রাসবিহারী বসুর, অপশন ই। তো PN ঠাকুর ছদ্মনামটি রাসবিহারী বসু ব্যবহার করতেন। রাসবিহারী বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। গোপন বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি PN ঠাকুর নামটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, কখন এবং কোথায় বন্দে মাতরম মন্ত্র প্রথম সঙ্গীত আকারে গাওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে, এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ। 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে হচ্ছে বন্দে মাতরম মন্ত্রটিকে প্রথম সঙ্গীত আকারে গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সাধারণভাবে অনুমান করা হয় 1876 সাল নাগাদ ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিরত অবস্থাতেই বন্দে মাতরম রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে ঠিক কোন সময় তিনি গানটা রচনা করেছিলেন তা জানা যায় না। তবে 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম এই গানটি প্রকাশিত হয়। এই লাইনটার থেকে প্রশ্ন আসে, এই লাইনটা ভালো করে মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ পত্রিকায় হচ্ছে এই বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1882 সালে। নেক্সট প্রশ্ন, রামপা বিদ্রোহের নায়ক কে ছিলেন, যেটা 1922 থেকে 1924 সালের মধ্যে হয়েছিল? তো মনে রাখবে রামপা বিদ্রোহের নায়ক ছিলেন হচ্ছে আলুরি সীতারামা রাজু, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1922 সালে রামপা বিদ্রোহ, যা মান্নম বিদ্রোহ নামেও পরিচিত, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গোদাবরী জেলায় আলুরি সীতারাম রাজুর নেতৃত্বে একটি উপজাতীয় বিদ্রোহ ছিল। এটি 1922 সালের আগস্টে শুরু হয়েছিল এবং 1924 সালের মে মাসে রাজুকে বন্দি করে হত্যা করা পর্যন্ত এটা স্থায়ী ছিল। নেক্সট প্রশ্ন, আগ্রা শহর কে স্থাপন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে আগ্রা শহরটি স্থাপন করেছিলেন হচ্ছে সিকান্দার লোদি। তো লোদি বংশের সুলতান সিকান্দার লোদি হচ্ছে আগ্রা শহরটি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন,
বিধানসভায় অর্থ বিল উপস্থাপনের জন্য কার পূর্বা অনুমতি আবশ্যক? অর্থাৎ বিধানসভায় অর্থ বিল উপস্থাপনের আগে কার অনুমতি নেওয়া আবশ্যক? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজ্যপালের অনুমতি নেওয়া আবশ্যক। তো সরকার যদি দেশের উন্নয়নের জন্য কোনো ঋণ গ্রহণ করেন ও সেই সম্পর্কিত কোনো বিল সংসদে উত্থাপন করেন, তাহলে সেই বিলকে বলা হয় অর্থ বিল, যেমন বাজেট। নেক্সট প্রশ্ন, ইকোনমিক সার্ভে প্রকাশ করে কে? পরিকল্পনা কমিশন, অর্থমন্ত্রক, জাতীয় উন্নয়ন পর্ষদ নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে, ইকোনমিক সার্ভে প্রকাশ করে হচ্ছে অর্থমন্ত্রক, অপশন বি। তো আর্থিক সমীক্ষা বলতে বোঝায় বিগত এক বছরের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারের রিপোর্ট, সেই সঙ্গে থাকে আগামীতে কোনো বড় চ্যালেঞ্জের কথা এবং তার সম্ভাব্য সমাধান। এই রিপোর্ট প্রস্তুত করে অর্থনৈতিক বিষয়ক বিভাগের অর্থনৈতিক শাখা, তত্ত্বাবধানে থাকেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। নেক্সট প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ সার্কের নতুন কে জয়েন করেছে, কোন দেশ জয়েন করেছে? তো সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম হচ্ছে আফগানিস্তান, অপশন এ। তো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটা সার্কের ফুল ফর্ম, দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো হচ্ছে, এই সদস্য দেশগুলো খুব ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে। এখানে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে 4টা অপশন দিয়ে দিতে পারে, বলবে যে এখান থেকে কোনটা আর সার্কের সদস্য নয়, তো সেখানে তোমাদের চুজ করতে হবে। তো এখানে এটা ভালো করে মনে রাখবে যে সে সদস্য দেশ কি কি রয়েছে। তো সার্কের সদস্য দেশ রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। এগুলো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, এনডিসি কত সালে তৈরি হয়েছিল? এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল হচ্ছে 6 আগস্ট 1952 সালে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এনডিসি হলো পরিকল্পনা কমিশনের একটি উপদেষ্টা সংস্থা। নেক্সট প্রশ্ন, বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত? শেয়ার মার্কেট, ব্যাংকিং সিস্টেম, ক্রিপ্টো মার্কেট নাকি কোনোটিই নয়? তো বুল এবং বিয়ার শব্দটি দুটি হচ্ছে শেয়ার মার্কেটের সাথে জড়িত, অপশন এ। পরের প্রশ্ন, কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে এটা সালটা। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয় 1985 সালে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটি 1985 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করেছিল। এটি প্রথম নদী পরিকল্পনা যা ঘরোয়া নিষ্কাশনকে বাধা, ডাইভারশন এবং শোধনের মাধ্যমে জলের গুণমানের উন্নতির জন্য চালু করা হয়েছিল। নদীতে বিষাক্ত ও শিল্প রাসায়নিক বর্জ্যের প্রবেশ রোধ করা এই পরিকল্পনার লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, সিটি অফ লেক কাকে বলা হয়? তো অনেকবার পরীক্ষায় আসে। তো সিটি অফ লেক বলা হয় হচ্ছে উদয়পুরকে, অপশন এ। নেক্সট প্রশ্ন, ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন? রশিদ খাঁ, ফরিদ খাঁ, বেবাদল খাঁ নাকি উলুগ খাঁ? তো ময়ূর সিংহাসন আমরা সবাই জানি যে শাহজাহান নির্মাণ করিয়েছিলেন, কিন্তু ময়ূর সিংহাসনের যে মূল শিল্পী তিনি কে ছিলেন, এখানে সেই প্রশ্নটা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন হচ্ছে বেবাদল খাঁ, অপশন সি। পরের প্রশ্ন, রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের জন্য প্রবেশ করেছিলেন নিম্নের কোন অঞ্চল দিয়ে? এটাও খুব ইম্পর্টেন্ট, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, আনকমন প্রশ্ন। তো রাজেন্দ্র চোল মনে রাখবে বাংলা আক্রমণের জন্য প্রবেশ করেছিলেন দাঁতন দিয়ে। দাঁতন এটা হচ্ছে মেদিনীপুর জেলার একটি জায়গা। তো সেখান দিয়ে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের জন্য প্রবেশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? অর্থাৎ কোন উদ্ভিদটি পতঙ্গ খেয়ে বেঁচে থাকে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মনোট্রোপা হচ্ছে একটি পতঙ্গভুক উদ্ভিদ। তো পতঙ্গভুক উদ্ভিদ হলো মাংসাশী উদ্ভিদ যারা তাদের পুষ্টি সংগ্রহ করে পোকামাকড়, প্রোটোজোয়া
বা অন্যান্য সন্ধিবদ্ধ প্রাণীদের ফাঁদে ফেলে খেয়ে ফেলার মাধ্যমে। এরা নাইট্রোজেনের অভাবযুক্ত মাটিতে জন্মায় এবং বিভিন্ন পোকামাকড় যেমন ড্রোসেরা, নেপেনথিস, ডায়োনিয়া ইত্যাদির থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। পরের প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, এটা বারবার রিপিট হয়, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হচ্ছে বেকিং সোডা। আর যদি এখানে বাই কথাটা যদি না দেওয়া থাকতো, যদি বলা হতো সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম কি, তাহলে সেখানে অ্যান্সার হয়ে যেত কাপড় কাঁচা সোডা। আর যদি সোডিয়াম বাইকার্বনেট দেওয়া থাকে তাহলে অ্যান্সার করতে হবে তোমাদের বেকিং সোডা। তো সোডিয়াম বাইকার্বনেট এর সংকেত হচ্ছে NaHCO3। আর সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে খাদ্য ও ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। আর কাপড় কাঁচা সোডা যেটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। আর পানীয় সোডা সংকেত হচ্ছে H2CO3। এই তিনটে সংকেতই ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, প্রাণী ভাইরাস কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোনটা একটা প্রাণী ভাইরাস? তো ব্যাঞ্চিটপ ভাইরাস, ট্রেক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, এগুলো সবই হচ্ছে উদ্ভিদ ভাইরাস। আর একমাত্র অপশন সি, এটা ভ্যারিওলা। ভ্যারিওলা হচ্ছে একটি প্রাণী ভাইরাস। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এটা তো তোমাদের আগে অনেকবার পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে অপশন সি, লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা ধাতু। পরের প্রশ্ন, আর তোমরা নিচে কমেন্টে জানাবে যে সবথেকে ভারী ধাতুটির নাম কি, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দরটির নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিশাখাপত্তনম হচ্ছে পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর বা প্রাকৃতিক বন্দর। তো মহারাষ্ট্রে 53টি, গুজরাটে 40টি এবং তামিলনাড়ুতে 15টি বন্দর বর্তমান। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের শেষ গভর্নর ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। আর লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। এই দুটো পয়েন্টও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয় হচ্ছে পূর্ব বর্ধমান জেলাকে। অপশন সি। পরের প্রশ্ন, মৃতজীবীর একটি উদাহরণ হলো, তো অপশনগুলির মধ্যে কোনটা একটা মৃতজীবীর উদাহরণ, অর্থাৎ মৃত জিনিসের উপরে খেয়ে বেঁচে থাকে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ইস্ট। ইস্ট হচ্ছে একটি মৃতজীবীর উদাহরণ। তো যেসব উদ্ভিদ গলিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ থেকে পুষ্টি রস শোষণ করে তাদের মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলা হয়। এই স্যাপ্রোফাইট কথাটাও এইভাবেও আসতে পারে, তোমাদের মৃতজীবীর জায়গায় ওখানে স্যাপ্রোফাইটও বলা থাকতে পারে। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে মৃতজীবীর ইংলিশ ফর্ম হচ্ছে স্যাপ্রোফাইট। নেক্সট প্রশ্ন, ঘন কোণের একক কী? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সাধারণ কোণের আমরা জানি একক ডিগ্রি, কিন্তু ঘন কোণের একক ডিগ্রি নয়, ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। অপশন সি। নেক্সট প্রশ্ন, পশ্চিম পরিবেশ সংক্রান্ত মামলার ফয়সলা করার জন্য কবে গ্রিন বেঞ্চ গঠন করা হয়? তো গ্রিন বেঞ্চ গঠন করা হয়েছিল হচ্ছে 1996 খ্রিস্টাব্দে। অপশন বি। পরের প্রশ্ন, কত সাল থেকে উইন্টার অলিম্পিক আরম্ভ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে 1924 সাল থেকে হচ্ছে উইন্টার অলিম্পিক শুরু হয়েছিল। তো প্রথম শীতকালীন গেমস 1924 সালে ফ্রান্সের চ্যামোনিক্সে অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম কি? এরকম আনকমন প্রশ্ন তোমাদের আসতে পারে, তো এগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো বা আমাদের যে পিডিএফ আছে সেই পিডিএফও নিয়ে নিতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবে। তো মনে রাখবে সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম হচ্ছে
কর্নেল, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।